আজ 27শে জুন 2025 ভোর 4:30 গড়িয়া এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে মাত্র 162 টাকার টিকিটে প্রায় 200 কিলোমিটার দূরত্বে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। দীঘা একটি উপকূলীয় শহর যা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এবং এর সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি বীরকুল নামে পরিচিত ছিল। ব্রিটিশ পর্যটক জন ফাঙ্কস নাইট বীরকুল বর্তমান দীঘায় বসবাস শুরু করেন এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তার আহ্বানে সাড়া দিয়ে দীঘাকে একটি সমুদ্র সৈকত শহর হিসেবে উন্নীত করেন এবং তার নামকরণ করেন দীঘা। দীঘা মানেই সমুদ্র ও ঝাউবন। এখন নতুন আকর্ষণ জগন্নাথের মন্দির ও মাসির বাড়ি। আজ 27শে জুন 2025 আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন ঠিক বাস স্ট্যান্ডের সামনে রয়েছি। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টির মধ্যে কতটা কি সম্ভব হবে সেটা বলা খুবই কষ্ট। চেষ্টা করব যতটা সম্ভব দেখানো যায়। কোনো বাসের সামনে সিট না পাওয়ার জন্য আমরা কি করেছি, এই গড়িয়া বাস ডিপো থেকে আমরা বাস ধরেছি এবং গড়িয়া বাস ডিপোর আমরা এই বাসের সামনের সিট পেয়েছি। বাসের ভিতরটা আপনাদের দেখাচ্ছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে ভালো করে দেখানো যাচ্ছে না। এই বাসে করেই আমরা আজকে দীঘা যাব। ঠিক 4:30টার সময় গাড়িটা ছেড়ে বেরোলো গড়িয়া ডিপো থেকে। আমরা বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি 6 নম্বর রুট দিয়ে। আমরা 1-2 সিট ভেবে আমরা কেটেছিলাম যে একদম সামনে, এবং নেটে দেখাচ্ছিল 1-2 সিট একদম সামনে। কিন্তু একটা সমস্যা, যদি এই গাড়িতে যান তাহলে দেখবেন সামনে কন্ডাক্টর সিট বলে একটা সিট রয়েছে, তারপরে রয়েছে 1-2। এখনই আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠবো। ঠিক দ্বিতীয় হুগলি সেতু ওঠার ঠিক আগের মুহূর্তে আমরা রয়েছি। আমরা এখন একদম দ্বিতীয় হুগলি সেতুর উপরে রয়েছি। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা চলেছি গঙ্গার উপর দিয়ে। দেখতে পাচ্ছেন পুরো লরির জ্যাম। Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab. দেখুন বাসটা অলমোস্ট ফুল হয়ে গেছে। Here goes, I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me fucked up, let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, আমরা এখন একদম সাঁতরাগাছির সামনে দিয়ে যাচ্ছি। I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll play it on your face to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you gon' wish you would shut the fuck up real bad. And now that I'm gone, yeah, I know there's no turning back. And now that I'm gone, yeah, I know there's no turning back. আর কিছুক্ষণের মধ্যে আমরা ন্যাশনাল হাইওয়ে যাবো। আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। মোটামুটি পুরোটাই ফুল হয়ে গেছে। Now it's finally time to see how this rivalry becomes a dynasty. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll play it on your face to make you go take it back. I'll lose my shit. উনি আমাকে বলতে নেই খুব সহযোগিতা করেছে।
আমার সিটটা আমি 1-2 কেটেছিলাম, ভেবেছিলাম একদম সামনের সিট, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখি ওটা সামনের সিট নয়। তো উনি আমাকে সামনের সিট করে দিয়েছেন। ভোর 4:30টার সময় বাস থাকার জন্য সারা রাত্রি আমাদের ঘুম হয়নি। আমাদের 3:30টার সবাই বাড়ির থেকে বেরিয়ে পড়তে হয়েছিল, আর যার জন্য মতন ঘুম হয়নি। তা আমি এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপর আবার কোলাঘাটে আসি। কোলাঘাটে গিয়ে নেমে আপনাদেরকে দেখাবো, এবং রাস্তায় এখন আর দেখানোর মতন কিছু নেই, টোটালটাই ন্যাশনাল হাইওয়ে, এবং এই ন্যাশনাল হাইওয়ে ধরেই আমরা চলেছি। আমরা এই কোলাঘাট ব্রিজের এপারে হাওড়া ডিস্ট্রিক্টকে ছেড়ে আমরা ওপারে যাচ্ছি। ওপারে গিয়ে আমরা পড়ব মিদনাপুরে। এই রূপনারায়ণ নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা ওপারে মিদনাপুর ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এই নদীর ওপারটা হলো হাওড়া, আর এপারটা হলো মিদনাপুর। এই বাসটা করে আমরা এসেছি কোলাঘাট, এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন বাসটি হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পলাশদা আর প্রশান্তদা এখানে রয়েছে। এই পলাশদা এবং প্রশান্তদার সহযোগিতায় আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছেছি। প্রশান্তদার দক্ষতা নিয়ে আমার কিছু বলার নেই, অসম্ভব ভালো গাড়ি চালানো উনি, খুব সুন্দর গাড়ি চালিয়েছেন, এবং এই বৃষ্টির মধ্যে খুব কম সময়ের মধ্যেই আমাদেরকে, যথেষ্ট কম সময়ের মধ্যে আমাদেরকে কোলাঘাট নিয়ে এসে পৌঁছেছে। বর্ষার রাস্তা, যার জন্য গাড়িটা বেশিক্ষণ দাঁড়াবে না। ডিম টোস্ট 30 টাকা তো? হ্যাঁ, 30 টাকা করে ডিম টোস্ট। আমি এখান থেকে ডিম টোস্ট নিলাম, বাসে করে ডিম টোস্ট খেতে খেতে চলে যাব। এই গাড়িটা করেই আমরা দীঘায় বেরিয়ে পড়লাম। যে আমরা ডিম টোস্টটা নিয়েছিলাম, ডিম টোস্টটা একবার একটু খেয়ে দেখি কেমন। ডিম টোস্টটা এমনি ঠিক আছে, ঠিকঠাক, কিন্তু তবে এর মধ্যে যদি একটু লঙ্কা দিত তাহলে এর টেস্টটা আরও ভালো হতো। ঝাল ঝাল লাগলে পরে বেশ ভালো লাগে, তবে ঠিক আছে। এই আমরা এখন নন্দকুমারের সামনে চলে এসেছি। এখান থেকে বাঁদিকে চলে গেছে যে রাস্তাটা, এই যে বাঁদিকে, এটা ঘুকরাহাটির রাস্তা। আর এইটা, এই যে দেখুন, এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে হলদিয়া রাস্তা। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা গেছে, এটা হলো দীঘার রাস্তা। আর ওইদিকে একটি রাস্তা বেরিয়ে গেছে, ওটা দিয়ে যাওয়া যায় মেচেরা স্টেশন। যে হলদিয়া ডক রয়েছে, সেই ডকটা এই হলদি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হলদিয়া ডক। সেই হলদি নদীর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এই হলো 14 মাইল বাস স্টপ। এই 14 মাইল থেকেই বাঁদিকে রাস্তাটা চলে গেছে সোজা শঙ্করপুর। এখান থেকে 4-5 কিলোমিটার দূরত্ব। এই আমরা দীঘাতে প্রবেশ করছি, দীঘার গেট। এই হলো দীঘা, প্রবেশ করছি দীঘার গেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই আমরা গেলাম, ওদিকে সোজা গেলে পরেই দীঘা, কিন্তু গার্ডওয়াল দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এবং রাস্তাটা, গাড়িটা ডান দিকে চলে যাচ্ছে। আমরা এখানে নেমে যাব। এটা বাইপাসের উপর নেমে গেলাম। এখান থেকে গাড়িটা সোজা বেরিয়ে যাবে, গিয়ে নিউ দীঘার দিকে চলে যাবে স্ট্যান্ডে। ওল্ড দীঘাতে গাড়ি যাচ্ছে না বলে আমরা এই বাস থেকে নেমে যেতে হলো, এবং এখান থেকে একটুখানি আগিয়ে গিয়ে ওই মুখ থেকে আমরা টোটো ধরবো, এবং টোটো ধরে আমরা ওল্ড দীঘা যাবো। বাস থেকে নেমে খুব সমস্যায় পড়ে গেছি, কোনো গাড়িও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কিভাবে যাব বুঝতে পারছি না। কোনো টোটোও যেতে চাইছে না, চারদিকে ব্যারিকেড করে দিয়েছে। কিন্তু এই দাদা আমাদেরকে খুব সহযোগিতা করলো। এই দাদাই আমাদেরকে একটা টোটো ধরে দিয়েছে, এবং সেই টোটোতে করে এখন যাব আমরা। এই দুই দাদা আমাদেরকে খুব সহযোগিতা করেছে। এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি, জানি না কি করব, কতটা যেতে পারবো, কি করতে পারবো কিছুই জানি না। একদম ওল্ড দীঘার ঠিক জংশনে আমরা এখন রয়েছি।
আমরা আস্তে আস্তে এখন হোটেলের দিকে যাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে এলাম, এসে এই সোজা সি বিচের রাস্তা চলে গেছে। আমরা এই সি বিচের রাস্তাটা ঠিক ক্রস করেই এগিয়ে যাচ্ছি। এই যে পূর্বাশা হোটেল, আমরা পূর্বাশায় গেছিলাম এবং পূর্বাশাতে রুম রাখতে বলেছিলাম, কিন্তু পূর্বাশার রুমটা আমাদের পছন্দ না হওয়ায় ওই একই মালিকের আরেকটি গেস্ট হাউস, সোমনাথ গেস্ট হাউস, সেখানেই আমরা রুম নেওয়ার জন্য এসেছি। এই আমরা ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। মিষ্টির দোকানের ভিতর দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এইখানে দাদা বসে আছেন। এই দাদার কাছেই আমি ফোন করে বলেছিলাম যে আমার জন্য রুম রাখার জন্য। তো আজকের এই রথের দিনে উনি আমার জন্য রুম রেখেছিলেন পূর্বাশাতে, এবং পূর্বাশার রুমটা আমার পছন্দ না হয় ওনারই এটাও ওনারই এই সোমনাথ গেস্ট হাউসে এসে আমরা থাকবো। তো দাদা অশেষ ধন্যবাদ, হ্যাঁ, আমার আজকে রুম রাখার জন্য। তো আপনার ফোন নম্বরটা একটু বলে দেবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9732665269। এই আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমটা বেশ বড়, চারদিকে টাইলসের কাজ করা রয়েছে। রুমটা খুব সুন্দর। এই রুমটার 3টে জানলা রয়েছে, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। এই দেখুন, এই একটা জানলা, এই আরেকটা জানলা, এবং এই সাইডে আরেকটা জানলা রয়েছে, এবং এই জানলা দিয়ে আপনি পুরো রাস্তাটা দেখতে পারবেন। এই ভিউজটা খুব সুন্দর। খাটটা বেশ বড় খাট। আমরা 4 জন এসছি এবং এই খাটে আমাদের মোটামুটি 4 জন ভালোভাবেই শুতে পারবো আশা করি। আর সবচেয়ে বড় জিনিস হলো ঘুম থেকে উঠেই আমরা দর্শন করতে পারবো ঠাকুর মন্দির। অপোজিটেই রয়েছে ঠাকুর মন্দির। একটা সুন্দর মিরর রয়েছে এখানে, আয়না, ড্রেসিং টেবিল টাইপের, এটা দেয়ালে লাগানো। এখানে রয়েছে 2টো কাচের গ্লাস এবং অ্যাস্ট্রে। এদিকে রয়েছে একটা সুন্দর টি টেবিল এবং 2টি চেয়ার। এই ওয়ালে রয়েছে টিভি। খুব ভালো হয়েছে, কারণ আমরা সবে ঢুকে আমরা অন করেছি, তাতেই দেখছি বেশ ঘরটা ঠান্ডা হয়ে গেছে, সেটা ভালো। এই রুমের ঠিক সাইডেই রয়েছে ওয়াশরুম, এবং এই দেখুন ওয়াশরুমের সামনেটাও খুব সুন্দর। ওয়াশরুমের ভিতরে আমি দেখাচ্ছি, ভিতরটা সত্যি খুব সুন্দর। দেখুন, ওয়াশরুমে ঢুকেই রয়েছে বাঁ হাতের বেসিন। এই যে উপরে শাওয়ার রয়েছে, নিচে কল রয়েছে, একটা বালতি, মগ, এই যে কোমর সিস্টেম আছে। এখানে একটা হুক রয়েছে যেখানে আপনি জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন। এখন সমুদ্রের চারদিকে মাইক লাগানো রয়েছে এবং দীঘার সর্বত্রই রাস্তাঘাটে সব জায়গাতেই মাইক লাগানো রয়েছে, এবং মাইকে একই গান চলছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথের গান চলছে এখন। জগন্নাথের গান আপনারা শুনতে পাচ্ছেন। এবং আজকে যে একটা রথের যে একটা বিরাট উৎসব, সেটা আজকে দীঘায় না আসলে কেউ বুঝতে পারবেন না। আজ 27শে জুন, শুভ রথযাত্রার দিন। দীঘায় এসছি, সমুদ্র দেখাবো না, তাহলে তো পুরোটাই অসম্পূর্ণ থেকে গেল। দীঘার সমুদ্র যদি না দেখাতে পারি তাহলে পুরোটাই অসম্পূর্ণ। দীঘার ঢেউ দেখুন, উত্তাল সমুদ্র, এখন পুরো জোয়ার চলছে এবং উত্তাল সমুদ্র। দেখুন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। ওহ, আজ রথের দিনে দীঘার সমুদ্রের কি পরিস্থিতি দেখুন। কখন সমুদ্রের ঢেউ একটু কমবে, এবং সমুদ্রের ঢেউ কমলে যাতে স্নান করা যায় তার জন্য সবাই তার অপেক্ষায় সবাই রয়েছে।
দেখুন সমুদ্রে কেউ নেই, সমস্ত মানুষরা সব সাইডে দাঁড়িয়ে রয়েছে। কখন সমুদ্রের ঢেউ কমবে এবং সমুদ্রের ঢেউ কমলে তারা হয়তো স্নান করতে নামবে। একদম দীঘার মেন সি বিচের সামনে আমরা রয়েছি এবং দীঘায় ঢেউ এখন পাড়ের উপর চলে এসছে। এই মুহূর্তে দীঘার সমুদ্রের ঢেউ পাড়ের উপর চলে এসছে। এই রাস্তা দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, তাই এখানে জনপ্রিয় হোটেলে আমরা ঢুকলাম। তো যাই দেখি একটু লুচি খেয়ে দেখি কিরকম। খাবারটা কতটা ভালো তার থেকেও রেস্টুরেন্টের ভিতরটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের গরম গরম কচুরি সার্ভ করলো, মনে হচ্ছে যেন এইমাত্র ভেজে দিয়েছে। আমরা ভালো করে পেট ভরে খেয়ে নিলাম। এই খাবার খেয়ে আমরা রওনা দিলাম জগন্নাথ মন্দিরের দিকে রথযাত্রা দেখবার জন্য। দীঘার রথযাত্রাটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন এবং লাস্টে এন্ড স্ক্রিনেও দেওয়া আছে। সারাদিন খাটাখাটির পর একটু হোটেলে রেস্ট নিয়ে আমরা বেরালাম। দেখুন সি বিচের দিকটা আমি দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা সি বিচ যাবো। সি বিচের সামনে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো। একদম মোমো কিং সি বিচের ঠিক পাশেই, তার পাশে অনেকগুলো কাজু বাদামের দোকান রয়েছে, খেলনার দোকান রয়েছে। আর হাওয়াটা চিন্তা করতে পারবেন না, যেন মনে হচ্ছে আমরা শীতকালে দীঘায় এসেছি। দীঘা মানেই সমুদ্র, সমুদ্র ছাড়া দীঘা হতে পারে না। যার জন্য আমরা এই সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জলের উন্মাদনা। সমুদ্রের জল বাড়ছে, তার সাথে সাথে সি বিচে পুলিশ চলে এসছে, বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করছে। আমরা দূর থেকে সমুদ্রটাকে দেখাচ্ছি। দেখুন সমুদ্র ঢেউ আর একটু, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পাড়ে এসে পড়বে। উন্মাদ উত্তাল সমুদ্র। ওই কি অপরূপ সৃষ্টি। চা 10 টাকা, কফি 15 টাকা আর লেমন টি 10 টাকা। দাও দুধ চাই দাও বা লেমন টি দাও, যেটা ভালো হবে সেটা দেবে। কি নাম? শিবা। চাটা শিবার মতন হবে তো? আপনারা আসলে ট্রাই করবেন, চাটা সত্যিই খুব ভালো। এবং লেমন টি, আমি লেমন টি নিয়েছিলাম, লেমন টিটা ভালোই খেলাম। আশা করি আর বাদ বাকিগুলো কফি বা দুধ চাও ভালোই হবে। সমুদ্রের ঠিক উল্টো দিকেই সি বিচের উপর রয়েছে বিভিন্ন রকম মাছের ফ্রাই। দোকানটার নাম হলো ক্যালকাটা ফিশ ফ্রাই অ্যান্ড টিফিন সেন্টার। আমোদি 25 পিস থাকবে, প্লেট 100 টাকা। বা চিংড়ি 20 পিস থাকবে 100 টাকা। এটা কটা? 7 পিস থাকবে 100 টাকা। এটা 4 পিস 100 টাকা। এটা কি বাগদা না গলদা? বাগদা। আচ্ছা, চিতল আছে, ভেটকি আছে, এগুলো সবই হচ্ছে 100 টাকা করে পিস। পমপ্লেট? আচ্ছা আচ্ছা, বড় পমপ্লেটটা হচ্ছে 150 টাকা আর 100 টাকা করে। পাবদা 150। সালমান কত? দুটো 150 টাকা সালমান। ওই মোটামুটি 100-150 টাকা দাম আছে। আর কাঁকড়ার দাম কি আছে তোমার? 100 টাকা পিস কাঁকড়া। কাঁকড়া যদি খান 100 টাকা পিস। একটা মুরগির কি দাম আছে? 350-400। আচ্ছা, 350 টাকা আর 400 টাকা, মানে নিচের এটা আছে 300 আর নিচেরটা আছে 300 টাকা, মানে এটা ছোট বড় এটা 300 টাকা। আচ্ছা, ছোট বড়র উপরে অবশ্যই অবশ্যই ওজনের উপর তো ডিপেন্ড করবেই। তা এটা পুরো গোটা চিকেন একবারে রোস্ট করেন? একবার রোস্ট হয়ে গেছে, এখন এর নিলে এরপরে আমরা বাটার দেবো, চাটনি দেবো, তারপরে স্যালাড দেবো, সব কিছু দিয়ে ম্যানেজ করে দেওয়া হয়। এখানে খেলে খাবেন, নাহলে পার্সেল নিয়ে গেলে পার্সেলও দিই। বা আপনারা এখানে খেতেও পারেন বা পার্সেলও নিয়ে যেতে পারেন। এর মধ্যে বাটার দিয়ে চাটনি ফাটনি দিয়ে ভালো করে মশলা মশলা দিয়ে একদম তৈরি করে দেবে এরা। গোটা চিকেন যে রোস্টটা দেখালাম, এটা আপনি পাবেন 2 নম্বর ঘাটের ঠিক সমুদ্রের উল্টো দিকে ইন্দ্রাণী মোমো হাউসে। এই সি বিচে
সমুদ্রের ঠিক পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার, তবে ওই ওয়াচ টাওয়ারে উঠতে দেয় না। এই আমরা খাজাবা মিট সেন্টারে এসেছি, তো রাত্রেবেলা এখান থেকে আমি মটনটা নিলাম এবং রান্না করে এটা আমি রাত্রেবেলা আমরা খাবো। তোমাদের মটন কত করে? 850 টাকা করে কেজি। তোমাদের মটন সত্যি খুব ভালো খেয়েছি বলেই তোমাদের থেকেই আজকেও মটন নিলাম। এখন এই মটনটা রান্না করে খাবো। তো এর আগেও নিয়েছি তোমার থেকে মটন, সত্যিকারের মটন এত সফট মানে ভাবা যায় না। এবং আমি জোর গলায় বলতে পারি যে কোনো কেউ যদি দীঘায় আসেন তাহলে এখান থেকে মটন কিনে ঠিক এর পাশেই দেখবেন যে দোকান আছে কতগুলো রান্না করে, ঠিক আছে, সেই দোকানগুলোতে যে কোনো একটা দোকান থেকে রান্না করে খেয়ে দেখবেন, তাতে আপনার খরচাটাও কম হবে এবং খাবারটাও ভালো খাবেন। দীঘায় এসে যদি কাজু কিনতে হয় তাহলে কোনো কিছু চিন্তা না করে আপনারা সোজা চলে আসবেন নেহরু মার্কেটে এবং ওখানে রয়েছে ভারত কাজু, ওখান থেকেই আপনারা কাজু বাদাম নেবেন। আপনাদের কাছে গ্যারান্টি অন্য যেখান থেকে যাই বাদাম কিনুন, এখানে আপনি সঠিক বাদামটা সঠিক দামে পাবেন। এখানে ভারত কাজুর যিনি প্রোপাইটার উনি এখানে রয়েছেন। দাদা একটু নামটা বলবেন? শেখ জাহির। একদম নিশ্চিন্তে জাহির ভাইয়ের কাছ থেকে কাজু কিনবেন, দেখবেন দামটা একদম ঠিকঠাক দামে পাবেন এবং কাজুটাও পাবেন একদম ঠিকঠাক। এই খাজা বাবা মিট শপ থেকে আমি মাংস কিনেছি এবং এই দিদির কাছে দিয়েছিলাম। কোথায় আমাদের মাংসটা কোথায়? রেডি? কই দিন। হ্যাঁ এই তো ঠিক আছে। যে মটনটা আমি কিনলাম ওই দোকান থেকে, সেই মটনটা ভালো করে রান্না করে নিয়ে এসেছি। এই যে মটনটা রয়েছে এবং এই মটনটা দিয়ে আমি রুটি খাবো। মাংসটা একদম দারুণ, একদম সফট, পুরো একদম হাত দিয়ে এরকম পাঠার মাংস এইভাবে হাত দিয়ে ধরলে পরে ছিঁড়ে যায়, এটা ভাবা যায় না। তবে এর আগে যখন এসেছিলাম যে রান্না করেছিল সে অসাধারণ, তার রান্নাটা ছিল অসাধারণ, কিন্তু এইবারের যে রান্নাটা করেছে সেই টেস্টটা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু মাংসটা অসাধারণ, মাংস একদম সফট। কিন্তু আগের বার যে করিয়েছিলাম, যাকে দিয়ে রান্না করেছিলাম, ফাটাফাটি টেস্ট ছিল, ফাটাফাটি টেস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন এই হোটেলটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর একটা কথা বলছি যে দীঘাতে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি ভেবেছিলাম আজকের দিনটা থেকে যাব, তো জানি না, এখনও অবশ্য ঠিক নেই, বলা যায় মুশকিল, হয়তো বেরিয়ে গিয়ে আবার থেকেও যেতে পারি। যাই হোক, থেকে যাবো ভেবেছিলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে কিছু ছবি তুলে আপনাদের জন্য তুলে আপনাদেরকে দেখাতে পারবো না, তাই চিন্তা করলাম ফালতু থেকে যাব, অথচ ছবিও তুলতে পারবো না। যার জন্য আমি এই বেরিয়ে পড়বো ভাবছি, যে যার জন্য নিচে যাচ্ছি, যার জন্য আমি টিকিট করিনি আগে থেকে, যে কবে যাব আমার ঠিক ছিল না। আমি একদিনও থাকতে পারি, দুদিনও থাকতে পারি, এই চিন্তা করেই টিকিটটা করিনি, রিটার্ন টিকিট। তো দেখা যাক কি করি, আপনাদের জানাবো। যদি রিটার্ন করি তাহলেও জানাবো, আর যদি থেকে যাই তাহলে তো কিছু স্পট অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই আপনার হোটেলে যদি আসতে হয় কোথায় এসে নামবে এবং কিভাবে আসবে, আর আপনার চেক ইন চেক আউটের টাইমটাও একটু বলে দেবেন। আমাদের হোটেলে যদি আপনি ট্রেনে আসেন, নিউ দীঘায় স্টেশনটা নিউ দীঘা, সেখান থেকে 2 কিলোমিটার হচ্ছে ওল্ড দীঘা, একবারে ওল্ড দীঘাতে রাজবাড়ি কালী মন্দিরের সামনেই আমাদের হোটেল। আর যদি বাসে আসেন তো আমাদের পেট্রোল পাম্পে আপনাকে নামাবে, একটুখানি পিছিয়ে এলেই রাজবাড়ি কালী মন্দিরের সামনেই আমাদের। তার মানে আপনাদের অ্যাকচুয়াল লোকেশন হলো রাজবাড়ি কালী মন্দির। রাজবাড়ি কালী মন্দির বললেই চলে আসবেন, দেখবেন তার ঠিক উল্টো দিকে একটা মিষ্টির দোকান রয়েছে এবং ওই মিষ্টির দোকানে গিয়ে কথা বললেই আপনারা পেয়ে যাবেন। আমরা যেখানে ছিলাম রাজবাড়ি কালী মন্দিরের ঠিক অপোজিটে এই মিষ্টির দোকানে দিয়ে আমরা বেরালাম, ঠিক তার পাশেই, একদম ঠিক তার পাশেই রয়েছে টিকিট বুকিং কাউন্টার। আপনারা এখান থেকে কোথাকার বাস বুকিং করেন? আমরা এখান থেকে সমস্ত রকম বাস বুকিং করি, যেমন হাওড়া, ধর্মতলা, শিয়ালদা, বারাসাত, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী,
সমস্ত রকম বাস আমরা বুকিং করে থাকি। ভলভো বলো, নর্মাল ইন্ডিয়ান এসি গাড়ি বলো, সমস্ত রকম বাস আমরা প্রোভাইড করে থাকি। তার সঙ্গে এখন আমরা সরকারি গাড়িরও বুকিং করি। তো আপনারা যখন আসবেন এই রাজবাড়ি কমপ্লেক্সে কালী মন্দিরের পাশেই দেখতে পাবেন আমাদের পরিবহনের নাম হচ্ছে অঙ্কিতা পরিবহন। অঙ্কিতা পরিবহন। আপনারা এই অঙ্কিতা পরিবহন থেকে টিকিট কাটবেন এবং এখান থেকে মোটামুটি সমস্ত জায়গায় যাওয়ার টিকিট পাবেন। ইনি খুবই রিলায়েবল, আপনাকে যেরকম বলবে ঠিক সেরকমই টিকিট দেবে এবং যেরকম বলবে ঠিক সেরকম বাসই পাবেন। আমরা যে সোমনাথ গেস্ট হাউসে রয়েছি তার ঠিক নিচেই মিষ্টির দোকান রয়েছে, সেখানে এসে আমরা অর্ডার করলাম কচুরি আর সবজি। আমি খাবারটা ট্রাই করছি, দেখি খাবারটা কেমন। একদম একদম ফাটাফাটি, মানে আপনারা নিশ্চিন্তে এখানে টিফিনটা করতে পারবেন। 5 পিস করে কচুরি দিয়েছে, এটা একটা প্লেট, পার প্লেটের দাম হচ্ছে 30 টাকা। দামটাও রিজনেবল এবং টেস্টটাও খুব ভালো। আর আরেকটা সুবিধা হলো এটা একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকান থাকাকালীন এই যে ধরুন আমি টিফিন করার পরে একটু মিষ্টি খাবো, আমাদের যেন কোনো কিছু খাওয়ার পরে মনে হয় একটু মিষ্টি খেলে খাওয়াটা পরিপূর্ণ হয়। টিফিনটা করার পরে ইচ্ছা করলে একটু মিষ্টিও খেতে পারবেন। সকালবেলা আমরা সমুদ্রের পাড়ে এসেছি, সবাই স্নান করার জন্য সমুদ্রে আসছে, কিন্তু জলের এখন জোয়ার চলছে বলে কেউ এখন নামতে পারছে না। সবাই অপেক্ষা করছে ভাটা এলে পরে সবাই স্নান করবে। উন্মাদ উত্তাল সমুদ্র একদিকে, আরেকদিকে সবাই অপেক্ষা করছে কখন সমুদ্রের ঢেউ একটু কমবে এবং স্নান করতে নামবে। আমি এদিককার ভিউটা দেখাচ্ছি। ওহ, সমুদ্রের পাড়ে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং এই সমুদ্রের উত্তাল উন্মাদ রূপ উপভোগ করছে। আমরা সবাইকেই বলবো যদি সম্ভব হয় বর্ষাকালে একবার এসে দেখবেন। বর্ষাকালে সমুদ্রের রূপ থাকে অন্যরকম। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার বা গেট। ঠিক এখান থেকেই আপনারা সোজা চলে গেলে পরে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তোমরা কোথা থেকে এসছো? কলকাতা কোথায়? বরানগর। আচ্ছা, আমিও কলকাতায় থাকি বাবা, বাঘাউতিতে। তো তোমার নাম কি বলো? তোমার নাম কি? লেরিকা মুখার্জি। রিনিকা মুখার্জি। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। হ্যাঁ, এই যে মাসির বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি। আমরা একদম জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে, একদম সমুদ্রের ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা এখন এই জগন্নাথ দেবের মাসির বাড়ির ঠিক সামনেই রয়েছি। দেখুন অনেক দর্শনার্থীরা এখানে রয়েছেন, জগন্নাথ দেবকে দর্শন করছেন। এখন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব এখানেই রয়েছেন। কালকে রথে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী এখানে এসছেন। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ির ঠিক পাশেই রয়েছে আদি জগন্নাথ দেবের মন্দির। এই হলো জগন্নাথ দেবের মন্দির। এই সি বিচটার নাম হলো জগন্নাথ ধাম সি বিচ। এই সি বিচের ঠিক পাশেই রয়েছে আদি জগন্নাথ দেবের মন্দির।
এবং জগন্নাথ দেবের মাসির বাড়ি। দীঘার একটা আকর্ষণ যেমন সমুদ্র, ঠিক আরেকটা আকর্ষণ হলো ঝাউ গাছ। এখন যেন ঝাউ গাছ হারিয়ে গেছে, দীঘায় কোথাও ঝাউবন খুঁজেই পাওয়া যায় না, কিন্তু এই জগন্নাথ ধাম সি বিচের সামনে এলে দেখতে পাবেন ঠিক সমুদ্রের উল্টো দিকেই রয়েছে ঝাউবন। এই জগন্নাথ ধাম সি বিচের ঠিক উল্টো দিকেই রয়েছে সুলভ শৌচালয়। এটা হলো জগন্নাথ দেব মন্দিরের গেট। 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে, তাই জন্য আমরা বাইরে থেকেই দেখালাম। এই যে জগন্নাথ ধামের গেট, আমরা জগন্নাথ ধামের সামনে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে মন্দিরে তো জগন্নাথ দেব নেই, উনি রয়েছেন মাসির বাড়িতে, যার জন্য আমি আর আলাদা করে জগন্নাথ দেবের মন্দিরকে দেখাইনি। ওটা অন্য কোনো এক সময় এসে আমি জগন্নাথ দেবের মন্দির দেখাবো, এটা আপনাকে কথা দিলাম। আমরা এখন নিউ দীঘা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস ডিপোতে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো এখান থেকে ছাড়ে, এটা নিউ দীঘা। আপনারা এখান থেকে এসে বাসে করে কলকাতায় যেতে পারবেন। এখান থেকে বিভিন্ন জায়গার বাস, কলকাতা, বারাসাত, হাবড়া, বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ে। এই যে দেখুন একটি বাস এখন যাচ্ছে, বেরোচ্ছে। এটি হলো দীঘা নিউ ব্যারাকপুর। যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে করে আসেন তাহলে এখানেই এসে ট্রেন দাঁড়াবে। এটাই হলো দীঘা রেলওয়ে স্টেশন, এবং এই দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। আমরা ফেরার সময় সামন্ত ট্রাভেলসের গাড়িতে উঠলাম। এই সামন্ত ট্রাভেলসের গাড়িতে করেই আমরা যাব। এটা পুরো এসি গাড়ি, এবং এটার একটা সুবিধা, দীঘা পর্যন্ত যাবে এবং 5 নম্বর রুট দিয়ে যাবে। আমি বাঘাযতীনে নাম। এটাই হলো সামন্ত ট্রাভেলসের গাড়ি। ভিতরটা গিয়ে আমি ভিতরটা দেখাবো, খুব সুন্দর। গাড়িটা সামনে দুটো লুকিং গ্লাস রয়েছে এবং নিচে রয়েছে আপনার দুটি লাইট, একটি হ্যালোজেন এবং আরেকটি নর্মাল লাইট। এই যে দেখছেন গেটটা খুলে গেল। এবার আমরা এখান থেকে উঠছি গাড়িটায়। 2x2 সিট, প্রত্যেকটা সিটের নাম্বার উপরে দেওয়া আছে। এখানে টাইপের চার্জার পয়েন্ট রয়েছে এবং একসাথে দুটো মোবাইল এখানে চার্জ দেওয়া যাবে। এই মাথার উপরে দেখুন লাইট রয়েছে। এই লাইটটা আবার ইচ্ছা করলে আপনি ব্লু লাইট রাখতে পারেন বা আপনি হোয়াইট লাইটও করে দিতে পারেন। এখানে ব্লোয়ারের জায়গাটা, ব্লোয়ারটা আপনি আপনার মতন সেট করে নেবেন। সাইডে রয়েছে ব্যাকপুশ বটম। এই সিটের ঠিক সামনেই রয়েছে বটল হোল্ডার। এখানে একটা পকেট, আপনি কোনো কিছু এখানে রাখতে পারেন, পেপার, ম্যাগাজিন করে এখানে রাখতে পারেন। দেখুন গাড়িটা অলমোস্ট খুব সুন্দরই দেখতে। বাসটা ঠিক 2:30-এ নিউ দীঘা থেকে ছেড়েছে। না, সত্যিই খুব ভালো এবং কমফোর্টেবল সিট। এই দেখুন আমি হেলান দিয়ে একদম বসে রয়েছি, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। বাসটা ঠিক 2:30-এ নিউ দীঘা থেকে ছেড়েছে এবং 2 মিনিটের মধ্যেই ওল্ড দীঘায় চলে এসছে। ওল্ড দীঘা থেকে প্যাসেঞ্জার তুলে এবার রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। প্রত্যেকটা টিকিটের সাথেই রয়েছে একটা করে মালকিস বিস্কুট এবং একটি জল, 500 ml একটা জল। বাসটা যখন প্রথম ছেড়েছিল তখন একদম ফাঁকা ছিল, তাই বলছিলাম যে আমাদেরকে এত পিছনে সিট দিচ্ছে কেন, কিন্তু পরে দেখলাম সব সিটই বুকিং করা রয়েছে, সবাই উঠে পড়েছে। গাড়িটা অলমোস্ট ফুল হয়ে গেছে, পিছন দিকে কিছু জায়গা ছাড়া মোটামুটি ফুল হয়ে গেছে। হ্যাঁ দাদারা কোথা থেকে এসছেন? কলকাতা কোথায়? উলবেড়িয়া থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, বাহ। আপনারা কোথা থেকে? বারুইপুর।
তো চলুন, আমারও কলকাতা বাঘাযতীনে বাড়ি, চলুন একসাথেই যাওয়া হোক। গাড়িটা যথেষ্ট লম্বা এবং টোটাল গাড়িটার মধ্যে 3টে টিভি রয়েছে। এই একটা, দুটো 2 নম্বর এবং ওই সামনে রয়েছে 3 নম্বর। হাওড়া থেকে দীঘা আসার পথে চালখোলায় নেমে বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেছে, ওটাই চলে গেছে সোজা মন্দারমণি। এই যে সোনু ভাই আমাদের গাড়িটা নিয়ে চলেছেন, আশিসবাবু খুব ভালো, এনাদের ব্যবহার সত্যি মানে এদের ব্যবহার খুব অমায়িক, খুব ভালো। এই যে আমাদের রাজু ভাই, এটা হলো আমাদের বিশু ভাই। দীঘা থেকে বাঘাযতীন পর্যন্ত আমাদের ভাড়া নিল পার হেড 250 টাকা। এই যে দেখতে পাচ্ছেন শেরে পাঞ্জাব, এটা কোলাঘাটের সবচেয়ে পুরনো, সবচেয়ে বড় রেস্টুরেন্ট কাম বার। এই মুহূর্তে আমরা মিদনাপুরকে বিদায় জানিয়ে কোলাঘাটের ব্রিজের ওপারে হাওড়ায় পৌঁছতে চলেছি। এই ব্রিজের এপারটা হলো মিদনাপুর এবং ওপারটা হলো হাওড়া, আর মাঝখানে রয়েছে রূপনারায়ণ নদী। আমরা সামন্ত ট্রাভেলসের গাড়িতে করেই এসে পৌঁছেছি কোলাঘাটে। এখানে একটু কিছু টিফিন করে আমরা আবার বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমরা কোলাঘাটে এসে এই ঘোষ হোটেলে কিছু টিফিন করে নিচ্ছি। আচ্ছা, আমাকে 4টে ডিম টোস্ট দেবে, ঠিক আছে? আর এই সিঙ্গারা কত করে? হ্যাঁ, 10 টাকা 10 টাকা সিঙ্গারা এখানে যা আছে সব 10? আচ্ছা, এই সিঙ্গারা আছে, এটা কি আলুর চপ? ডিমের ডেবিল। আর এটা আলুর চপ। এই যে এই বাসটা করেই আমরা এসেছিলাম এবং এই বাসটা করে এবার আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা এই বাসটা করে রওনা দিলাম। অবশেষে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমরা ঠিক 9টার সময় বাঘাযতীনে বিদ্যাসাগরে এসে পৌঁছালাম। এই বাসটা গড়িয়া যাবে বলে সোজা আমরা এই বাসে এসেছি, কারণ এই বাসে এসে আমাদের সুবিধা হলো বিদ্যাসাগরে আমরা নামতে পারলাম।